এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারেশিতে কোনো অবৈধ লোক বা বৈধ লোক অন্য জায়গায় গিয়ে কাজ করতেছে, ধরা পড়া থেকে শুরু করে আপনার নিজ দেশে ব্যাক করা পর্যন্ত এখানে অনেকের সময় লাগে 3 মাস, অনেকের 5 মাস, অনেকের 7 মাস, অনেকের 1 বছর হয়ে যায়। বাট অতঃপর সে দেশে ব্যাক করে। তো এই যে ধরা পড়া থেকে শুরু করে সে দেশে ব্যাক করলো, এর মাঝখানে যেই প্রসেসিং ধাপগুলো দিয়ে যায়, এই প্রসেসিং ধাপগুলো আজকে আমি এক্সপ্লেন করে দেবো। আর এইটা মালয়েশিয়ায় অবস্থিত কম বেশি সব প্রবাসীরই জেনে রাখা উচিত। সো এখানে যে বৈধ অবৈধ আলাদা ডিফারেন্ট এরকম আসলে না, সবারই আসলে মূলত এই বেসিক নলেজ গুলো জেনে রাখা অনেকটাই উচিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর এর আগে আমি বলে নিই, মালয়েশিয়াতে ইমিগ্রেশন ব্ল্যাক লিস্ট প্লাস অপারেশনে ধরা পড়লে কিভাবে ছুটাবেন এইসব কিছু নিয়ে আমার একটা প্লে লিস্ট দেওয়া আছে। অবৈধদের দেশে ফেরা কিভাবে, আরপিএম 2.0 প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রাম নিয়ে আসলে আমি এখানে এক্সপ্লেন করে দিছি। আপনি ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যেতে পারেন সেখানে। এইবার এই ভিডিওতে ফিরি, যেটা হচ্ছে যে অবৈধ লোক ধরা পড়া বা আপনার বৈধ লোক ধরা পড়া। সো এক্ষেত্রে সবার প্রথমেই কোন একটা জায়গায় যদি অপারেশন ইমিগ্রেশন সিলেক্ট করে যে এই জায়গাটায় অপারেশন দিব, তো যদি আপনি ওই জায়গার ভিতরে থাকেন তাহলে অবশ্যই আপনি সবার প্রথমে যেটা আপনার করণীয় হবে যে আপনি টের পাইছেন যে ইমিগ্রেশন এই জায়গাটায় আসতেছে বা আসছে, তাহলে আপনি তো এখান থেকে আসলে পালিয়ে যেতে পারবেন না। যদি আপনার এরকম সুযোগ থাকে সেইটা আপনার আসলে উপস্থিত জ্ঞানের উপর নির্ভর করবে। আর বাকিটা করণীয় যেটা হবে, সবার প্রথমে আপনার যে ডকুমেন্ট গুলো আছে এইগুলো সাথে নেওয়া। ডকুমেন্ট বলতে আপনার পাসপোর্টের কপি থাকতে পারে, কপিটাই সাথে নিবেন, প্লাস ভোটার আইডি কার্ড থাকতে পারে। আই মিন যদি আপনার সাথে যেটা থাকে, ভিসা কপি থাকতে পারে, যেটা মাটি হয়ে গেছে সমস্যা নাই, আপনার কাছে থাকতে হবে যে এইটা আপনাকে পরিচিত করবে আপনি একজন বাংলাদেশি প্রবাসী, অর্থাৎ আপনার জন্মস্থান বাংলাদেশ। এটা কেন বলতেছি সামনে আমি বলতেছি যে আসলে কেন এই সব কিছু সাথে রাখা জরুরি, আর সবার প্রথমে আমি এইটা বলতেছি। তো এরপরে হচ্ছে আমি একটা ছবি দেখাচ্ছি, এইটা হচ্ছে ড্রোন শট। অর্থাৎ ইমিগ্রেশন যখন কোন জায়গায় অপারেশি দেই বা রুট ব্লক দেই, তো ওইখান থেকে যাদেরকে ধরে নেই তারা আসলে ওইখান থেকে ছুটার চান্স খুবই কম থাকে। বিশেষ করে অপারেশন দিলে ড্রোন শট থেকে দূর থেকে আপনার ফলো করে যে এইখান থেকে কোন লোকটা কোন দিক দিয়ে গেছে, যারা ওইখান থেকে কমান্ড দিয়ে দেয়, দুইজন ওইদিকে গেল, দুইজন ওইদিকে গেল, দুইজন ওইদিকে গেল, আপনাকে আসলে শেষমেশ ধরেই ফেলবে। আর যদি আপনাকে দৌড়িয়ে ধরে তাহলে অবশ্যই তারাও মানুষ, তাদেরও একটা ক্ষোভ থাকে, রাগে আপনাকে মারধরও করতে পারে। এইটা গেল। এইবার আপনি ধরা পড়ে গেলেন, ধরা পড়ার পর আপনাকে সারি সারি ভাবে বসানো হবে লাইনে আপনার ডকুমেন্ট চেক করার জন্য। এইখানে কি করবে, এইখানে কিন্তু আপনার ফোনটা নিবে না সাথে সাথে। এইখানে যদি আপনি উপস্থিত বুদ্ধিতে পারেন যে আপনার আশেপাশে কেউ থাকে যার বৈধ ভিসা আছে, তার কাছে আপনার ইনফরমেশন দিবেন যে আসলে আমি ইমিগ্রেশন অপারেশিতে ধরা পড়ছি এই জায়গাটা থেকে। যেই জায়গাটা, এই জায়গাটা মেইনলি ইম্পর্টেন্ট, যে এই জায়গাটা ডিপেন্ড করবে আপনাকে কোন ক্যাম্পে নিবে, কোন জেলে নিবে। সো এইটাও মাস্ট বি ইম্পর্টেন্ট, আপনি এইটা করে রাখবেন। এছাড়া আরেকটা কাজ করতে পারবেন, এইটা শুধুমাত্র যারা অবৈধ প্রবাসী আছেন তারা। আপনারা কি করবেন, আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল, বিশ্বস্ত যে লোক আছে তার কাছে আপনাদের পাসপোর্ট কপি প্লাস ভিসা কপি তাদের কাছে দিয়ে রাখবেন, যে দেখ কোনো কারণে যদি আল্লাহ না করুক এরকম কিছু হয়ে যায়, তাহলে তুই আমাকে হেল্প করিস, আমার টিকিটটা, ফ্লাইটের টিকিটটা কেটে দিয়ে আসিস, আমি দেশে গিয়ে তোর টাকা কেটে দিয়ে দিব। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার সিরিয়ালে বসানো হলো আপনাকে, আপনি চুপচাপ থাকবেন, অর্থাৎ কোনো কথা বলবেন না। তারা আপনাকে যেটা জিজ্ঞেস করবে শুধুমাত্র সেইটার আনসার দেওয়ার ট্রাই করবেন, এক্সট্রা কিছু করবেন না। যখন তারা আপনার ভিসা চেক করলো, চেক করার পর এখান থেকে যাদের ভিসা আছে প্লাস লোকেশন ঠিক আছে, যেমন আপনার এখানকার ভিসা, আপনি যদি অন্য জায়গায় কাজ না করেন এখানকে এই কাজ করেন, তাহলে ওনারা আপনাকে আলাদা একটা লাইন করাবে এবং ওইটা থেকে আই মিন যাচাই করে তাকে আর এখান থেকে নিবে না, গাড়িতে তুলবে না। বিশেষ করে যাদের ডকুমেন্ট গুলো পাবে না তাদেরকে এই গাড়িতে তুলবে। তো এবার গাড়িতে তুলে নিয়ে গেল, ধরুন 100 জন চেক করে প্রায় 40 জন গাড়িতে তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তাদেরকে প্রথমে একটা ক্যাম্পে নিবে, সেইখানে নেওয়ার পর তাদেরকে প্রথম যে 14 দিন হবে, এই 14 দিনে তাদের বিষয়ে যাচাই করবে। যাচাই বলতে তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে দেখবে যে কোনো কেস আছে কিনা। কেস বলতে এখানে যদি কোম্পানি থেকে পালিয়ে আসেন সাধারণ জিডি, এইটা না, আসলে এইটা ইমিগ্রেশন আওতায় পড়ে না। আপনার অন্যান্য যদি ক্রাইমের সাথে, আই মিনস ক্রাইম বা আদার্স কোনো নেশা জাতীয় কিছুর সাথে রিলেটেড থাকে, ওইটার জন্য আলাদাভাবে ওনারা শাস্তি দিবে। যদি এরকম কিছু না পাই, 14 দিন পরেই আপনার কোর্টে তোলা হবে। কোর্টে এখানে কিন্তু একজন একজন করে তুলে না, 2 জন 5 জন 7 জন এরকম করে আপনার কোর্টে তুলবে এবং ওইখান থেকে আপনার জজ আপনাকে যেইটা বলবে যে আপনি কি অপরাধী কিনা,
অবভিয়াসলি ওইখানে আপনি যেটা করবেন এইটা হচ্ছে, যেহেতু আপনি অপরাধী বা কি কারণে অপরাধী হয়েছেন এইটা কখনো বলতে যাবেন না, যে আমি আমার দালালে আমাকে এইটা করছে, দালালে আমাকে সুযোগ দিছে না, মিথ্যা কথা বলছে যার কারণে আমি আজকে অবৈধ হয়ে গেছি, এরকম কোনো এক্সপ্লেন সেখানে করতে যাবেন না, বিকজ সেখানে এক্সপ্লেন গুলো আপনার কেউই শুনবে না। তো সেইখানে আপনি যেটা করবেন, তারা যেটা বলবে অবভিয়াসলি আপনাকে এটা স্বীকার করে নিতে হবে, হ্যাঁ আমি এই মুহূর্তে অবৈধ। যদি আপনি অবৈধ থাকেন তাহলে আপনি ওই সময় অপরাধী, যে আপনার 1963 ধারার আন্ডারে আপনার যে বিচার সময় রয়েছে, এই সময়ের বেশি আপনি মালয়েশিয়াতে অবস্থান করছেন, অবভিয়াসলি আপনি তাদের আইন লঙ্ঘন করছেন, আপনি অপরাধী। তো এখানে ডিরেক্ট আপনি স্বীকার করে নেবেন। মালয়েশিয়ান ল তো অবশ্যই আছে, লর আন্ডারে আপনাকে 3 মাসের সাজা দেখ বা অনাদায়ে আপনাকে 3000 রিঙ্গিত, 3100 রিঙ্গিত, 5000 রিঙ্গিত জরিমানা দিতে পারে। তো কোর্ট থেকে আপনাকে যেটাই জরিমানা দিল, এখানে যদি আপনার মনে হয় যে আপনার এরকম কোন লোক আছে যে আপনার জরিমানার টাকাটা দিবে এবং আপনার ফ্লাইটের টিকিটটা দিবে, তাহলে খুব দ্রুতই আপনি দেশে ব্যাক করতে পারবেন। যদি না থাকে তাহলে আপনি মনোবল হারাবেন না, যে স্ট্রং হয়ে থাকবেন, যে আসলে আমি যেটা হয়ে গেছে এইবার আমাকে স্ট্রং করে থাকতে হবে, এখানে সার্ভাইভ করতে হবে। মালয়েশিয়ার ক্যাম্পে সার্ভাইভ করা কিন্তু আসলে একটা মিন্স অন্যান্য বনের জঙ্গলে সার্ভাইভ করার থেকেও কঠিন। তো এইখানে টিকে থাকতেই হবে আপনাকে স্ট্রংলি। তো এইখান থেকে আপনাকে ক্যাম্পে নিয়ে গেল, সেখানে ধরুন আপনার সাজা দিল 3 মাস। তো ওই ক্যাম্পে নিয়ে যাওয়ার পর আপনাকে নতুন একটা পরিবেশ আপনি আবিষ্কৃত করবেন, যে এই পরিবেশে তো আমি আমার জীবনেও থাকি নাই, জীবনের এত বছর হইলো আমি কখনো এই পরিবেশে থাকি নাই, বাট এখানেই থাকতে হবে। সেখানে অনেক রেয়ার কিছু থাকে, আমি অনেকের এক্সপ্লেন থেকে শুনছি যে সেইখানে এক রুমের মধ্যে 3-4 জন থাকার জায়গায় 10-12 জন থাকতে হয়, প্লাস ওয়াশরুমের জায়গায় একটা, গোসলখানার জায়গা সেমি, আর খাবার দাবারের পরিমাণ একদম কম। তো এইসব কিছু কিন্তু আপনি ভালো পাবেন না, এটা অবভিয়াসলি কখনো আশা করবেন না। আপনার একটা কোয়েশ্চন থাকতে পারে যে আমি এগুলো কিভাবে জানলাম। আমি আমার এই ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন একটা ভাই সে জেল খেটে 15 দিন থেকে আবার ব্যাক করছে, তার ভিসা আছে, ডকুমেন্ট আছে, কোন একটা কারণে সে 15 দিন ওইখানে থেকে এই মালয়েশিয়াতেই সে আছে। আর আরো আমি খোঁজ নিয়েছি যারা এইখান থেকে আপনার দেশে চলে গেছে, 3 মাস 5 মাস জেল খেটে দেশে চলে গেছে, অনেকে 1 বছর 1.5 বছর এখনো জেলেই রয়েছে, ক্যাম্পেই রয়েছে। তো সবকিছু খোঁজ করার পর আমি এই ভিডিওটা বানাইতেছি, যেটা আমাদের প্রবাসীদের কিছুটা হলেও উপকারে আসতে পারে। তো জেলে মনোবল অবভিয়াসলি হারাবেন না, স্ট্রং থাকবেন। যদি এখানে মনোবল হারিয়ে নেন তাহলে আমাদের অনেক বাংলাদেশিদের দেখবেন তারা আসলে অসুস্থ হয়ে পড়ে, একটু যখন অসুস্থ হয় তখন আরো রোগ ব্যাধি বাসা বাঁধে, বিকজ সেখানে পরিবেশ তেমন বেটার না, যেটা আমরা মিডিয়া থেকে কম বেশি জানি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ইন্টারভিউ দেয় যে তারা জেলের পরিস্থিতি কেকম, বা অনেকের শরীরে পছন্দ ধরে যায়। এইগুলো হওয়ার রিজন হচ্ছে আপনার মনোবল একবারে ভেঙে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, আপনার বডিতে নিজে থেকে আসলে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করতে না পারা। যখন আপনি স্ট্রং থাকবেন বা সবকিছু মেনে নিবেন, তখন দেখা গেছে আপনার বডি নিজের থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নিবে। এটা আসলে মেডিকেল সায়েন্সের আন্ডারে পড়ে, যাক আমি এটা নিয়ে বলতেছি না। তার জন্য আপনাকে স্ট্রং থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে। তো এই সব কিছু ঠিকঠাক। এইবার আপনার যে ডকুমেন্ট গুলো, প্রথমে কাগজপত্র আমি বলছি যে রাখার জন্য আপনার সাথে, এইগুলো কেন রাখবেন? বিকজ বাংলাদেশ হাই কমিশন যখন আপনার ওইখানে যাবে আপনার তথ্যবলী নেওয়ার জন্য, যে এটা কোন দেশের লোক, এটা কি আমার দেশের লোক কিনা, ওই সময় যদি আপনার এই ডকুমেন্ট গুলো থাকে তাহলে খুব দ্রুতই আপনার চিহ্নিত হয়ে যাবেন, না আমি বাংলাদেশের এই জেলার এই উপজেলার মানুষ, যে আমি একজন বাংলাদেশি। যদি এইগুলো না থাকে তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্লাস একটা ভাইয়ের কথা আমি বলি, শেয়ার করি। এখনো একটা ভাই দেশে গেছে, তার ভিসার কপি নাই, পাসপোর্টের কপিও তার সাথে নাই, অরিজিনাল পাসপোর্টও নাই। সে ক্যাম্পে গেছে, তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার জেলা কোনটা বা এতটুকু কোনটা, সে বলছে জেলা কোনটা, তখন তার জেলার থেকে অন্য একটা জেলার দূরত্ব কতটুকু এইগুলোও জিজ্ঞেস করছে। বিকজ এইগুলো জিজ্ঞেস করার পরেও নাকি ওই ভাইটাকে যে বলছে না তুই তো বাংলাদেশের মতো থাকলেও তোকে তো রোহিঙ্গাদের মতো লাগতেছে, তুই রোহিঙ্গাদের কাতারে যা। সো আই হোপ যদি ওই কাতারে যাই, এক্ষেত্রে কিন্তু শনাক্ত করার জন্য আরো এক্সট্রা কিছু মাস, এক্ষেত্রে টোটাল 8 থেকে 9 মাস নাকি ওই মাসটা জেল কাটছিল, ক্যাম্পে থাকছিল। সো যার জন্য এই ডকুমেন্ট গুলো সাথে রাখা মাস্ট বি জরুরি। তো যখন ইমিগ্রেশন ক্যাম্প গেল, খোঁজ করলো, খোঁজ করার পর তারা আসলে একটা লিস্ট তৈরি করবে যে সামনে যদি একটা গ্রুপ দেশে ব্যাক করানো হয়, এই গ্রুপে যার যার সাজা শেষ হওয়ার সাথে সাথেই ব্যাক করানো হয় না, বিকজ সাজা শেষ করার পর আপনার গ্রুপ টিম হতে হতে আরো লেগে যায় 1-1.5 মাস। তার মধ্যে সবচেয়ে বেটার হয় যদি তার পরিচিত কেউ
তাকে যোগাযোগ করে ফ্লাইটের টিকিট দিয়ে আসে। এর মধ্যে খাবার দাবারের জিনিস আমি আরেকটা জিনিস বলি, এইখানে আপনাকে আমি শুনছি যে অনেকে বলে যে একবার কল দেওয়ার চান্স দেই কি, বাট অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ইমিগ্রেশন ক্যাম্পে দেই না। বিভিন্ন ইমিগ্রেশন ক্যাম্পে আসলে এটা আলাদা, অনেক সময় মানবিক পুলিশ থাকে, সবকিছু মিলিয়ে আসলে আলাদা ম্যাটার। আর আপনার খাবার টাকা আপনি দিয়ে আসতে পারবেন। যেখানে খাবার দাবার ভালো না, অনেকে রিকোয়েস্ট করে তার ভাই থাকলে আত্মীয় থাকলে যে আমার আসলে খাবার টাকাটা অন্তত দিয়ে যায়, সেখানে খাওয়ার দাম আমি সহ্য করতে পারি না। তো এইখানে তার আত্মীয় থাকলে তাকে গিয়ে খাবার টাকাটা দিয়ে আসবে। কিভাবে দিয়ে আসবে? এইটা হচ্ছে ইমিগ্রেশনে আগে অ্যাপয়েন্টমেন্ট নিবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ইমিগ্রেশনে যাবে, ওইখানে গিয়ে শুধুমাত্র টাকাটা পেড করে আসতে পারবে, যে এই টাকাটা দিলে এই টাকার খাওয়ান তার কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে আসলে সৎ এবং নিষ্ঠবান, যে ওনার টাকা দিয়ে আসলে এই টাকাটা মায়ের অবশ্যই যাবে না, টাকার খাওয়ান তার কাছে পৌঁছে যাবে। সো এভাবে তার সাজা পর্যন্ত থাকলো, ধরুন 3 মাসের সাজা দিলে 3 মাস থাকলো বা 4 মাস থাকলো। এরপর শুরু হবে আপনার দেশে ফেরার জন্য লিস্ট করা, সেখানে ক্যাম্প করা, যে টিম করা, কোন টিমটাকে দেশে ব্যাক করা হবে। তারা তো আর একজন করে দেশে ব্যাক পাঠাবে না, এক্ষেত্রে 8 জন 10 জন 15 জন একটা টিম হলে তারপর দেশে ব্যাক করবে। আর এখানে সবচেয়ে আগে কারা যেতে পারে? যাদের আত্মীয়রা আসলে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে টিকিট দিয়ে আসে ফ্লাইটের। যখন সে ফ্লাইটের টিকিট দিয়ে আসলো, 5 জন আত্মীয়, তারা 5 জনকে ফ্লাইটের টিকিট দিয়ে আসলো, তো দেখা গেল এই 5 জনকে একটা টিম করে দেশে ব্যাক করে দিল সাজা খাটার পরে। আর যদি কেউ না দেই, আর তাহলে দায়িত্ব পড়ে বাংলাদেশ হাই কমিশনের। বাংলাদেশ হাই কমিশনের প্রসেসিং সবকিছু করে দেশে ব্যাক করে। এক্ষেত্রে আরো সময় লেগে যায়, প্রায় আরো মাস। আমি এখানে ফিক্সড ডেট বলতেছি না কতদিন সময় লাগে। ইভেন যেইখানে বাংলাদেশ হাই কমিশন খোঁজ করে না, করা হয় না, সেইখানে 1 বছর 1.5 বছরের উপরেও মানুষ থাকে, প্রবাসী বাংলাদেশিরা, শুধুমাত্র খোঁজ না থাকার কারণে। তো এই পর্যন্ত প্রসেসিং কমপ্লিট। এইবার আপনার প্রসেসিং করলো, আপনার ফ্লাইটের ডেট দিল, তখন অনেকেই বলে যে না, আমাদের যে ডিটেলস গুলো আসছিল, আমার মোবাইল, পাসপোর্ট, এইগুলো আমাকে দিয়ে দেই, আমি ব্যাক চলে যাই। অনেকে বলে যে আসলে আমাদের মোবাইল প্লাস টাকা টাকা থাকলে ওইগুলো দেই না। এইটা আসলে ভিন্ন মতামত। এইটা যে ভিতরে গেছে সেই জানে, যেই ক্যাম্পে গেছে সেই ক্যাম্পের আচরণবিধি শুধুমাত্র সেই জানে, এখান থেকে ডিরেক্ট বলা যায় না। তো অতঃপর তার ফ্লাইটের ডেট আসলো, তাকে এয়ারপোর্টে নিয়ে ওইখান থেকেও অবভিয়াসলি তার ব্ল্যাক লিস্ট তো থাকবে। যখন সে এখান থেকে যাবে তার ফিঙ্গার নেওয়া অবশ্যই হবে, এর জন্য আজীবন তাকে ব্ল্যাক লিস্ট করে দিবে এই মালয়েশিয়া প্রবেশের জন্য। তো সে পরবর্তীতে আর এই মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না। সে দেশে গেল, আর দেশে নামার পরই তার অবস্থা অবশ্যই দেখতে পারেন, সবার চুল ছোট, প্লাস কেউ অসুস্থ। আই মিন তারা যে একটা সার্ভাইভ করে আসছে, তারা যে টিকে থেকে আসছে মালয়েশিয়ার জেল থেকে, এটা আসলে তাদের চেহারাতে প্লাস তাদের চিন্তা ভাবনা, তাদের বডিতে ফুটে ওঠে। অতঃপর সে দেশে ব্যাক করতে পারে। এক্ষেত্রে কারো সময় লাগে 4 মাস, কারো 5 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর। আই মিনস এভাবে চলতেই আছে রানিং এ মানুষের ইমিগ্রেশন প্রসেস। বর্তমানে সবকিছু অনলাইন হওয়াতে এখন আরো দ্রুত প্রসেসিং করার সম্ভাবনা হচ্ছে, বিকজ বাংলাদেশ হাই কমিশনও আরো মনোযোগ দিতেছে। এই সবকিছু মিলিয়ে মালয়েশিয়ার A to Z প্রসেস। এইখানে আমি বলি, আমি এখানে জাস্ট ইনফরমেশন সংগ্রহ করে সবাই কাছে শেয়ার করলাম, যাতে সবাই জেনে রাখে। এখানে আমার ভুল হতে পারে, অনেক ভুল হতে পারে, আপনার সাথে আমার নাও মিলতে পারে, আপনি যেই ক্যাম্পের থেকে এসেছেন তার সাথে নাও মিলতে পারে, প্লাস আপনি যেই ক্যাম্পে কোনো কিছু দেখে আসছেন সেটার সাথে নাও মিলতে পারে। বাট আমি যে ইনফরমেশন গুলো নিচ্ছি এইগুলো আসলে সচরাচর হয়েই থাকে সব ইমিগ্রেশন ক্যাম্পে। তো এবার সাজার কথাটা একটু বলে নেই। এইটা হচ্ছে আপনার সচরাচর কি অবৈধ প্রবাসীদের রতন দেই? না ভাই, সচরাচর অবৈধ প্রবাসীদের রতন দেই না। এইখানে যদি কোনো অপরাধ থাকে তার বিষয়ে রতন দিই। অনেকেই দেখা গেছে রতন প্রথমে দেয় না অবৈধ প্রবাসীদের, যদি কোনো ক্রাইমের সাথে জড়িয়ে থাকে তাহলে রতন দিই। রতন কি? বেতের আঘাত। তো এটা কম বেশি জানি, মালয়েশিয়ার বেতের আঘাত কিন্তু সারা জীবন ওই দাগ মুছে না, আর এই ক্ষতটাও যায় না। তো এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আসলে আপনার যদি বড় কোনো অপরাধ না থাকে আপনাকে রতন দিবে না। শান্তশিষ্ট চুপ থাকতে হবে, যা হয়েছে মেনে নিতে হবে। কারণ এইটার জন্য আপনি নিজেই অবশ্যই, আমি দায়ী বলবো না, আপনি পরিবারের জন্য অবৈধ থেকে মালয়েশিয়াতে কাজ করছেন, তো এখন ধরা পড়ছেন, এখন আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি কষ্ট স্বীকার করে হেরে যান তাহলে আপনি টিকে থাকতে সার্ভাইভ করতে পারবেন না। সার্ভাইভ করতে পারলেও দেশে গিয়ে আপনি দেখবেন অসুস্থ ফিল করবেন। তো আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন। ইমিগ্রেশনের A to Z প্রসেসিংটা, ধরা পড়া থেকে দেশে ফেরা পর্যন্ত প্রসেসিংটা।
এছাড়া সামনে আরো এরকম ইউনিক কোনো স্টোরি, ইউনিক কোনো কেস স্টাডি পেলে সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করব। সেই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।